নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিকা রয়েছে আপনাদের সঙ্গে। আর আমরা জানি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে প্রত্যেকদিন আমাদের সঙ্গে থাকেন একজন বিশেষ অতিথি। আর সেই অতিথিদের মূল বৈশিষ্ট্যটা কি? তারা কিন্তু তাদের প্রফেশনাল লাইফের পাশাপাশি তাদের ভালো লাগার কাজ, তাদের ভালো লাগার বিষয়, যেটা তাদের প্যাশন, সেটাকে যেমন করে হোক বাঁচিয়ে রেখেছেন এবং সেটা নিয়ে লম্বা সময় ধরে চর্চা করে চলেছেন। অসাধারণ সুন্দরভাবে একদিকে ওয়ার্ক লাইফ আর একদিকে প্যাশন, দুটোকে ব্যালেন্স করে চলেছেন। তাদের থেকে আমরা রোজ ইন্সপায়ার হই, তাদের কাছ থেকে অনেক রকম গল্প শুনি আর আমাদের আড্ডাতে জমেই ওঠে। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন বিশেষ অতিথি। পেশায় তিনি একটি প্রাইভেট ফার্মে কর্মরত হলেও তার নেশা কিন্তু থিয়েটার। হ্যাঁ, তিনি থিয়েটার আর্টিস্ট, নাটক করেন, নাটক তার প্যাশন, নাটক ভালোবাসেন। কিভাবে এত ব্যস্ততার কাজের মধ্যে তিনি নাটকের চর্চাটাকে বাঁচিয়ে রেখেছেন, কিভাবে রিহার্সালের সময় বার করেন এবং কিভাবে দুটোকে ব্যালেন্স করে চলেছেন, সেই সব গল্পই আজকে আমরা শুনব। তবে তার আগে আজকের বিশেষ অতিথি দেবাঞ্জন মৈত্রকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমে যে প্রশ্নটা করব, থিয়েটার একটা তো বিশাল প্র্যাকটিসের ব্যাপার থাকে, তো এতটা সময় কিভাবে বার করা হয়? আমি এখন বর্তমানে খুব যে সময় বার করতে পারছি তেমনটা নয়। যখন আমি চাকরি করছিলাম, আমরা পড়াশোনা করছিলাম গ্র্যাজুয়েশনের সময়, তখন যেমন সময় বেরিয়ে যেত। কারণ আমাদের একটা খুব ভ্রান্ত ধারণা আছে যে থিয়েটার, কবিতা কিংবা আঁকা কি গান এগুলো শিখলে বা করলে পড়াশোনার ক্ষতি হয়। এটা প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের ধারণা, কিন্তু আমি সেটা কখনোই মনে করি না যে এরকম হতে পারে। তো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি এবং মোটামুটি একটা ভালো নাম্বার পেয়ে পাস করেছি। সাথে থিয়েটারটা করতাম, চুটিয়ে থিয়েটার করেছি। আমরা এরকম রিহার্সাল করতাম 12টা থেকে রাত 9টা অবধি রিহার্সাল করে খেয়ে দিয়ে নিয়ে আমার 10টা 11টা থেকে রিহার্সাল শুরু হতো। সেই রিহার্সাল হতো ভোর অবধি, কারণ পরের দিনকে শো, পরের দিন বা তার পরের দিনকে শো। তো তখন একটা হিউজ টাইম ধরে আমরা রিহার্সাল করতাম। আর এখন রিহার্সাল করা হচ্ছে না খুব একটা, কারণ যেহেতু একটা চাকরি করছি, সপ্তাহে একদিন ছুটি পাচ্ছি। তবুও আমি যাই, আমি দলে যাচ্ছি, দলে গিয়ে দলের অন্যান্য কাজগুলো করছি। এই থিয়েটারের হাতে খড়িটা কিভাবে? থিয়েটারের হাতে খড়ি আমি যখন কলেজে উঠি, মানে জাস্ট আমি এইচএস দিয়েছি, তারপরে ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখছিলাম যে কোন ভালো থিয়েটার দল পাওয়া যায়। তারপর আমি সবার আগে বলবো আমার প্রাণের প্রিয় ডাকঘর থিয়েটারকে আমি পাই আমার কাছে। তো ডাকঘর থিয়েটার আমাকে নেয় ওরা, এটা আমার ভাগ্য যে ওরা আমাকে নিয়েছে, আমার মতন অধমকে নিয়েছে ওরা কাজ করানোর জন্য। তো শিখিয়ে পড়িয়ে নিয়েছে, কাজ করছি এখনো, এইভাবেই চলছে। এই যে বেশ কয়েক বছর ধরে থিয়েটার চর্চা হচ্ছে, এর মাঝখানে কোনো বিশেষ মেমোরেবল মেমোরি আছে যেটা আর কি থিয়েটার সম্পর্কে ধারণা আর একটু পাল্টে দিয়েছে বা আরো বেশি করে থিয়েটারকে ভালোবাসতে বলছে? হ্যাঁ, সেরকম তো একটা আছে। খুব ভালো করে বলতে গেলে বলতে হয় মানিকতলা থেকে আমি একদিন কোনো কারণে বাসে করে বিরাটি মোড় অব্দি যাচ্ছি। তো সেখানে একটা মহিলা, মাঝবয়সী মহিলা এবং তার মেয়ে আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকাতে আমার একটা অকওয়ার্ড লাগছিল, আমি জিজ্ঞাসা করলাম যে কিছু বলবেন? বলছে তুমি বিরাটিতে থাকো? আমি বললাম না। সেই মহিলা ভারী রেগে গেল, কেন তুমি বিরাটিতে থাকো না, সারাদিন বিরাটিতে ঘুরঘুর করো? বললাম না, আমি বিরাটিতে থাকি না। কেন বলুন তো? বলছে যে তুমি ভূতের মতন হাঁটো। ভূতের মতন হাঁটি মানে? বলছে তুমি একটা, তোমার নাটক আমি দেখেছি, সেখানে তুমি ভূতের মতন হাঁটছিলে। এবার হাঁটাটা ভূতের মতন নয়, এটা অ্যাবস্ট্রাক্ট নাটক, সেখানে আমরা হাঁটছিলাম এমন হয়েছে এটা ওনার হয়তো দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে ভূতের মতন হাঁটা বা দৈত্যের মতন হাঁটা ওনার মনে হয়েছে। একটা অ্যাবস্ট্রাক্ট নাটক ছিল। তো সেক্ষেত্রে উনি বলছেন যে তোমাকে আমি চিনি, ভালো করেই চিনি, তোমাকে আমি দেখেছি। তো এই একটা দিন। আর আরেকটা আছে পরপর দুদিন শো ছিল। প্রথম ছিল হলো আমাদের একটা শো ছিল যেখানে আমি রামের অভিনয় করছিলাম, লীলা মজুমদারের একটি গল্প নিয়ে। সেখানে আমি অভিনয় করছি, অবভিয়াসলি রাম করছি যখন, মানে অন্য পোশাক, অন্যরকম তার বেশভূষা। সেখান থেকে পরের দিনকে যেটা করছি সেটা কর্পোরেট একটা, মানে আমি এটাকে শর্টে বলি এখন যে যান্ত্রিক মানব। আমরা যান্ত্রিক মানব হয়ে যাচ্ছি ক্রমশ। সেই যান্ত্রিক মানব হয়ে যাচ্ছি, সেই একটা নাটক, সেই ধরনের নাটক করছিলাম। তো একটা বাচ্চা আমাকে বলছে, স্টেজে আমি উঠে গেছি, বাচ্চাটা নিচ থেকে আমাকে দেখতে পেয়েছে, দেখে বলছে বাবা বাবা ওই দেখো রাম আজকে জামা কাপড় পরেছে, রাম আজকে জামা কাপড় পেয়েছে মনে হয় কারোর থেকে। কারণ আগের দিনকে জামা কাপড় ছিল না তার কাছে, আজকে সে জামা কাপড় পেয়েছে। তো এই দুটো মেমোরি যেমন আমি কখনোই ভুলবো না, প্রচুর আছে এরকম নানান ধরনের। তো এই দুটো কখনোই না ভোলার মতন। এই যে মেমোরিজের পাশাপাশি, মেমোরিজ বলেই তো আমাদের সঙ্গে মানুষের কথাটা চলে আসে।
তো এই থিয়েটার শেখা, থিয়েটার চর্চা বা থিয়েটারের প্রতি এতটা ভালোবাসা, এখানে কোনো মানুষ বা কোনো ব্যক্তি যার অবদান প্রচণ্ড রয়েছে বা যাকে ছাড়াই থিয়েটার ওয়ার্ল্ডটা ভাবাই যায় না, এরকম কেউ আছেন? আমার যদি গুরু মানি, আমি একজনকে গুরু মানি, আমার থিয়েটারের গুরু, সেটা হলো দিবাকর চক্রবর্তী। দিবাকর দা আর কি, আমরা দিবাকর দাদা বলে রাখি। তো সেই দাদা যদি আমাকে না ধরিয়ে শেখাতো তাহলে আমি করতে পারতাম না। এবং মানুষের সঙ্গে ইন্টারাকশন যেটা, সেটা শিখিয়েছে আমাকে অভিজিৎ দা। মানে দর্শকের সঙ্গে কীভাবে কথা বলবে, কীভাবে চলবে, নিমন্ত্রণ করতে গেলে কীভাবে নিমন্ত্রণ করবে, কারণ প্রত্যেকটা জিনিসই তো শেখার আছে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট ছন্দে হয়। তো প্রত্যেকটা জিনিস শেখার আছে, তো সেগুলো শিখেছি আমি ওদের থেকে, দিবাকর দা, অভিজিৎ দেবের থেকে শিখেছি এগুলো আমি। না, থিয়েটার নিয়ে তো মধ্যবিত্ত বাঙালির মধ্যে ট্যাবু খুব বেশি। মানে তাও আঁকার স্কুলে ছোটবেলায় গিয়ে বাবা মা ভর্তি করে দিচ্ছে, সেটা সে মাধ্যমিক পরীক্ষার আগে ছাড়িয়ে দিচ্ছে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই শখের থিয়েটার কথাটা বড্ড বেশি চালায় মধ্যবিত্ত বাঙালি, এবং বলে যে থিয়েটার করে তো পেট ভরবে না, পকেট খালি হবে উল্টে। তো সেই জায়গাটা, সেই পার্সপেক্টিভটা নিয়ে আপনার কি? সেই পার্সপেক্টিভ নিয়ে বলতে গেলে আমিও কিন্তু ব্যতিক্রম নই। আমিও একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে আর কি মানে চাকরি করতে হবে, কিছু করার নেই, কারণ থিয়েটার করে পয়সা আসবে না। আপনি যেটা বললেন, থিয়েটার করে তো পেট চলবে না, কোট আনকোট পেট চলবে না থিয়েটার করে। তো সে কারণে আমাকে কাজ করতে হচ্ছে। তো আমি টুকটাক লেখালেখিও করি। আমাকে বললো লেখালেখি করে তো তোর বই বেরোবে না। বই বেরোলে একটা দুটো বই বেরোবে, কেউ পড়বে না সেই বইটা। তো এখন বই পড়বে না, লেখালেখি হবে না, থিয়েটার করে কিছু হবে না, তাহলে কি করা যায়? সবাই যারা চাকরি করতে হবে। তো চাকরিতে ঢুকে গেলাম। চাকরিতে ঢুকে গেলে সব থেকে মজার বিষয়, আমি প্রথম যেদিনকে ফ্লোরে যাই, ফ্লোরে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে এই ফ্লোরটাকে যদি আমি থিয়েটারের মানে জায়গা অঙ্গন বানাতে পারতাম তাহলে খুব ভালো হতো। কারণ আমি থার্ড ফ্রম থিয়েটার করি বাদলবাবুর। তো বাদলবাবু থার্ড ফ্রম থিয়েটারের নিচে আপনারা হয়তো জানবেন যে 3 দিকে দর্শক বসিয়ে নিয়ে তারপরে থিয়েটার হয়। তো আমার মনে হয়েছিল যে ওইখানে যদি 2-3টে বড় বড় পিলার আছে, পিলারগুলোতে লাইট সেট করে আর এই জায়গাগুলোতে দর্শক বসিয়ে একটা দারুণ একটা থিয়েটারের জায়গা তৈরি করা যায়। আমি 5 বছর চাকরি করি, আমার খুব ইচ্ছা ছিল যে 5 বছর চাকরি করে বলবো যে ওই ফ্লোরটা আমি কিনে নিচ্ছি। মানে আমার অনেক কল্পনায় আমি ভেসেছিলাম। তো ওটা আমার বাড়িতেও আছে, প্রত্যেকটা বাড়িতে আছে। তবে আমি একটা কথা বলবো যে মানে এটা করলে এটা করা যায় না, এটা খুব ভুল কথা। মানে আমি এখন একটা আমার কাছে অজুহাত আমি দিচ্ছি যে আমি চাকরি করছি বলে থিয়েটারটা ঠিক করে করতে পারছি না। এটা আমার কাছে, আমি নিজেই মনে করছি আমি অজুহাতই দিচ্ছি, থিয়েটারকে ঠকাচ্ছি, সেখানে আমার ভারী মন খারাপ হচ্ছে। কিন্তু মানে পরিস্থিতি চালিয়ে পরে থিয়েটারকে ঠকাতে হচ্ছে হয়তো। এটা আবার হয়তো ঠিক হয়ে যাবে কিছুদিন, মানে একটু নিজেকে গুছিয়ে নিতে পারলে হয়তো আবার আগের ছন্দে ফিরে আসতে পারবো আমি। তবে এর মাঝখান থেকে কিন্তু আমাদের অতিথির সম্পর্কে আরও একটা তথ্য আমরা বার করে আনলাম। চাকরির পাশাপাশি শুধু থিয়েটারের চর্চা নয়, লেখালেখির চর্চাটাও বেশ ভালো মতো রয়েছে। তো লেখালেখির মধ্যে আর কি কোন জনারের লেখালেখিটা মোটামুটি হয়? লেখালেখি বলতে কবিতাই লিখি আমি। গল্প আমি খুব একটা যে গল্প লিখতে পারি তা নয়, কবিতাও যে খুব একটা ভালো লিখতে পারি তা নয়, লিখি মানে যেটা মনে আসে সেটা নিয়েই লিখি। এটা যখন জানা গেছে, তার অতিথি যখন উপস্থিত আছেন, তখন তো এই রিকোয়েস্টটা রাখতেই হয়, সুযোগটা হাতছাড়া করা যায় না, যে ওনার লেখা একটা কবিতা যদি আমাদের সবার জন্য এবং দর্শকদের জন্য একটুখানি রাখা যেত। আচ্ছা, এই কবিতাটা বলার আগে একটা কথা বলতে হয়। মানে এই কবিতাটা ভগবানের নিখোঁজ বিজ্ঞপ্তি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ভগবান হারিয়ে গেছে। তো সেরকম একটা বিষয়। প্লিজ কেউ রাজনৈতিক দিক বা অন্য কোনোভাবে নেবেন না এই বিষয়টাকে। তো ভগবান কি সত্যি হারিয়ে গেছে কিনা সেটা নিয়ে লেখা। কারণ হলো আমি যখন কলেজে পড়ি তখন আমি একটা জায়গায় পড়াতে যেতাম, মানে বস্তি এরিয়ায় আমি একটা সংগঠনের হয়ে পড়াতে যেতাম। তো সেখানে যখন পড়াতাম, সেখানে ওরা গঙ্গার থেকে পাড়ে যেহেতু বাড়ি, গঙ্গা থেকে কাঠামোগুলো ওরা চুরি করে নিয়ে আসতো। কখনো কাঠামোর গায়ে মাটি লেগে থাকতো, ঠাকুরটা পুরো গোটাই থাকতো, সেগুলোকে ওরা কেটে 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 ব্যবহার করতো ওদের রান্নার কাজে। আবার পরের দিন সকালে উঠেই ওরা বলতো, আরে ভগবানটা কোথায় গেল, ঠাকুরটা কোথায় গেল, কে নিয়ে গেল ঠাকুরটাকে। তো ওরা এরকম বলতো। তো সেখান থেকেই কবিতাটা আমি পড়ছি একবার। পুড়ছে মানুষ, পুড়ছে দেহ, পুড়ছে আজ ভগবানও, দেওয়াল জুড়ে হচ্ছে লেখা, ভগবান আজ নিখোঁজ কেন। মরছে যারা পেটের জ্বালায়, ভাঙছে তারাই মূর্তিগুলো, মূর্তি থেকে বেরিয়ে আসে হাড়ের মতো কাঠগুলো। কাঠ পুড়িয়ে চড়ছে হাঁড়ি, নিখোঁজ হচ্ছে মূর্তিগুলো, সকাল হলে লিখছে তারাই, ভগবান আজ নিখোঁজ কেন। ভগবান যদি নিখোঁজ না হয়, জ্বলবে না ওই উনুনগুলো, ভগবান আজ কোথায় তুমি, খালি কেন আজ পেটগুলো। পেটের টানে মারছে যারা, মরছে তারাই নিরন্তন, তোমায় মেরে জ্বলছে আগুন,
ফুটছে না চাল চিরন্তন। তুমিও কি ওদের কথায় সত্যিই তবে নিখোঁজ হলে? নিখোঁজ যদি হয়েই থাকো, মন্দিরে আজ কে বসে? অসাধারণ একটা কবিতা। এই যেমন সমাজের একখণ্ড চিত্র সমাজের এবং একখণ্ড একটা সার্বিক সত্য, সার্বিক প্রশ্ন যেন কবিতার মধ্যে থেকে বারবার উঠে আসছে। তো লেখালেখি, কবিতা সমাজমূলক কি বেশি হয়? সমাজমূলকই বেশি হয়। এটা মানে রেগুলার বেসিসে লেখাটা চলতে থাকে, তাই তো? মোটামুটি চলে, কারণ লেখাটার বিষয়টা হয় কি, লেখাটা না পায়, মানে লেখাটা ওরকম ভাবে হয় না যে আমি এখন রাত্রিবেলা বসলাম লিখবো বা আমি 10 মিনিট বাদে বসে লিখবো, এরকম হয় না। তো আমি অফিসে বসেও লিখি অনেক সময়, যে অফিসে বসে ফাঁকা আছে, লাঞ্চ আওয়ার, লাঞ্চ আগে হয়ে গেছে, লিখে নিলাম 5 মিনিটে, যা দু চারটে লাইন জাস্ট লিখে নিয়ে রেখে দিলাম। তো ওরকম করে লেখা হয়, লেখাটা পায়, লেখাটা যখন পায় তখন লেখা কিন্তু হয়। এই লেখালেখির শুরুটা কি করে হলো? লেখালেখির শুরুটা আমার ছোটবেলা থেকেই লেখালেখি শুরু। ছোটবেলায়, একদম ছোটবেলায় আমি লিখেছিলাম, তখন মনে নেই কিভাবে শুরু হয়েছিল লেখালেখিটার। তো তারপরে যখন আবার লেখালেখি শুরু করলাম, তখন মানে বলতে পারেন ওই এক প্রকার প্রেমে পড়ে, মানে তখন সেখান থেকে একটু লেখা, বিচ্ছেদ হলে মানুষের বলে যে দুঃখে নাকি লেখা বাড়ে, তো আমি সেরকম কোনো কিছু মনে করি না। তো ওইখান থেকে লেখালেখি শুরু, এবং তারপর থেকে সমাজের যে পার্সপেক্টিভগুলো চলছে, সমাজের যে অবক্ষয়গুলো হচ্ছে, সেই অবক্ষয়গুলো নিয়েই আমি লেখাটা আবার শুরু করি। আচ্ছা, একদিকে লেখা হুম। আর একদিকে থিয়েটার, সবটা মিলে খুব জমজমাট একটা ক্রিয়েটিভ বিষয়। আর এপিসোডটাও বেশ কবিতায়, আড্ডায় অনেকখানি জমে উঠেছে। তো এর মাঝখানে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে। একদম একদম। একটা না, অ্যাকচুয়ালি দুটো। এক নম্বর হচ্ছে যে লেখালেখি যে এতদিন ধরে চলছে, আগামী বইয়ের কিছু গল্প বা খবর আছে কিনা, আসতে চলেছে কিনা। আর দুই হচ্ছে থিয়েটারের মঞ্চে তো আমরা দেখতে পাচ্ছি, এরপর কি রূপলী পর্দায় একটু দেখা যাবে? বই আসতে চলেছে কিনা সেটা ক্রমশ প্রকাশ্য। বইটা দেখা যাক ওটা কতদূর কি হয়, আমরা কি করতে পারি, সেটা হলে আমি দর্শককে অবশ্যই জানাবো। আর রূপালী পর্দায় আমি এখন বর্তমানে আসতে চাইছি না, কারণ এখনো আমি মঞ্চটাকেই ভালোবাসি। আমি মঞ্চেতেই থাকতে চাই, মানে মঞ্চ, প্রাঙ্গণ, এগুলোতেই থাকতে চাই। আমি রূপালী পর্দায় খুব একটা আসতে চাই না। আচ্ছা, এই থিয়েটারের মধ্যেও তো বেশ একটা সমাজতাত্ত্বিক থিয়েটারে সমাজতাত্ত্বিক প্রচন্ড ভাবে থিয়েটারে রয়েছেন আপনি। তো এই লেখালেখি আর থিয়েটার দুটো ভালো লাগার কাজ, দুটো প্যাশন, দুটো পাশাপাশি চালিয়ে যাচ্ছেন। দুটো কি কোথাও গিয়ে একে অপরকে আরো বেশি করে কমপ্লিট করে দিচ্ছে বা আপনাকে হেল্প করছে, যেন দুদিক দিয়ে এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে অবশ্যই হেল্প করছে, কারণ আমি যখন থিয়েটারটা করছি, যখন একটা সমাজতাত্ত্বিক থিয়েটার করছি, তখন সেই থিয়েটারটার ভাষা, সেই ভাবগুলো আমার মাথায় ঘুরছে, এবং সেটা নিয়ে কিন্তু আমি একটা লেখা লিখে অবিলীলায় খুব মানে তাড়াতাড়ি একটা লেখা লিখতে পারছি। থিয়েটার আমাকে প্রত্যেকটা বিষয়ে হেল্প করেছে। তাই এই দিয়ে কথা অনেক দূর এগিয়েছে। আর যেহেতু একই সাথে থিয়েটারের অভিনেতা এবং কবি, এরম মানুষকে আমরা আজকে পেয়েছি, একটা কবিতা শুনেও নিয়েছি, তাই অপরচুনিটিটা হাতে যখন রয়েছে, আমি এপিসোডটা শেষ করার আগে রিকোয়েস্ট করব যে দর্শকদের জন্য যদি আর একটা কবিতা রাখা যায়। দর্শকদের জন্য যদি কবিতা রাখতে হয়, তাহলে আমি একটু রবীন্দ্রনাথকে নিয়ে আসি, কারণ তিনি আমার গুরু, পরম প্রিয় মানুষ আমার। তার কবিতা একটা বলে শেষ করছি। কবিতার নাম হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলে আমি ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচ থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিব্ধ যদি আলোক যদি হঠাৎ যেত থামে, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। অসাধারণ।
আর যখন একটা এপিসোডে একই সাথে থিয়েটার, কবিতা, সমাজ এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স সব কিছু নিয়ে আলোচনাটা হয়, সবচেয়ে বড় কথা বাঙালি মধ্যবিত্ত জীবন নিয়েও কিছুটা আলোচনা হয়, সেখানে বোধহয় রবীন্দ্রনাথের থেকে ভালো এপিসোডের শেষটা কিছু হতে ভালো পারে না। কারণ রবীন্দ্রনাথ কোনো সময়ের জন্য আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ব্যতীত কিছু সম্ভব নয়। বাঙালিকে হাতে ধরে কিন্তু নাটক থেকে নৃত্যনাট্য এবং বাঙালিকে কবিতায় বিশ্বের দ্বারে পৌঁছে দেওয়া সবকিছুতেই একটা জায়গা তার ছিল, মানে বিশ্বকবিতা উনি অবশ্যই বটে, কিন্তু টোটাল আজকে যে বাঙালি সংস্কৃতিকে আমরা দেখছি তার পেছনে শুধু রবীন্দ্রনাথ নয়, বোধহয় ঠাকুর বাড়িরই একটা বিশাল অবদান রয়েছে। মানে আমার সকল অনুভূতি, আমার সকল পরিস্থিতিতে রবীন্দ্রনাথ আছে। অসাধারণ শেষটা হলো আজকের অনুষ্ঠানের। আমি অনেক ধন্যবাদ জানাবো আমাদের অতিথিকে ওঙ্কার বাংলার তরফ থেকে। আর অ্যাজ ইউজুয়াল এই অনুষ্ঠানের শেষে আপনাদেরকেও সেই একটা কথা আবার বলবো, জীবনে সমস্যা থাকে, কাজের চাপ থাকে, কর্মব্যস্ততা থাকে, সময়ের ভীষণ অভাব থাকে, কিন্তু যেটা ভালো লাগার কাজ, যেটা ভালোবাসার কাজ, যেটা ভালোবাসার বিষয়, যেটা আমাদের প্যাশন, একটু সময় সঞ্চয় করে যদি তার জন্য তুলে রাখা যায়, সে কিন্তু আপনাকে খালি হাতে ফেরাবে না। দিনের শেষে ভালো থাকবেন, কারণ ভালো থাকার জন্য তো যেটা ভালো লাগার বিষয় সেটাকে নিয়ে চলতেই হয়। তাই ভালো লাগার বিষয়ের চর্চাটা কেউ ছেড়ে দেবেন না। আবারও আজকে আমাদের একজন বিশেষ অতিথি আমাদের সেই ভালো লাগার বিষয়টা নিয়ে চর্চা চালিয়ে যাওয়াতে আরেকটু আমাদের ইন্সপায়ার করে গেলেন। সেই বিষয় থেকে আপনারাও একটু ইন্সপায়ার হন, একটু ইন্সপিরেশন নিন এবং ভালো লাগার বিষয়গুলোকে চর্চা করতে থাকুন, সেগুলোকে ছেড়ে যাবেন না, কারণ দিনের শেষে তাতে আপনি ভালো থাকবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন এবং কর্মব্যস্ততা থেকে, কর্মজীবনের গ্লানি থেকে, ক্লান্তি থেকে অনেকখানি মুক্তি পাবেন। যাই হোক, আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।